এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৮৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৮ নম্বরে বলা হয়েছে ২টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি ৮ মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ৬ মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর ১২টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে ২টি ঘন্টা রয়েছে। হ্যাঁ, এই ২টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি হচ্ছে প্রতি ৮ মিনিট পর পর কিন্তু বাজে। ঠিক আছে, অর্থাৎ এখন যদি বাজে তাহলে আবারও ৮ মিনিট পরে গিয়ে বাজবে, তারপরে আরও 8 মিনিট পরে গিয়ে বাজবে। এইভাবে করে কিন্তু 8 মিনিট পরে পরে বাজে। এবং খ যে ঘন্টাটি রয়েছে এটি কিন্তু প্রতি ৬ মিনিট পর পর বাজে। অর্থাৎ এখন যদি বাজে তাহলে আরও ৬ মিনিট পরে গিয়ে বাজবে, তারপরে আরও ৬ মিনিট পরে গিয়ে বাজবে। এইভাবে করে প্রতি ৬ মিনিট পর পর কিন্তু এই খ ঘন্টাটি বাজে। এখন বলা হয়েছে যে এই ২টি ঘন্টা যদি দুপুর ১২টার সময় একত্রে বাজে, অর্থাৎ যখন দুপুর ১২টা বাজলো তখন এই ২টি ঘন্টায় কি একত্রে বেজে উঠলো। হ্যাঁ, তাহলে এর পরবর্তী কোন সময়ে ২টি ঘন্টা একত্রে বাজবে, অর্থাৎ ১২টার পরে আর কোন সময়ে ২টি ঘন্টা একসাথে বাজবে। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা প্রায়ই দেখি। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন্টা দিয়ে আমাদের এই প্রশ্নটিকে করা হয়েছে। কখনো কখনো এরকম থাকে যে একটি স্টেশন থেকে ক গাড়িটি ২০ মিনিট পর পর ছাড়ে এবং খ গাড়িটি ২৫ মিনিট পর পর ছাড়ে। তাহলে দুপুর ১টার সময় যদি দুটি গাড়ি একসঙ্গে ছাড়ে, পরবর্তীতে আর কখন দুটি গাড়ি একসঙ্গে ছাড়বে? তাহলে দেখো এই অঙ্কটা এবং এই যে এখানে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই দুটি অঙ্কই কিন্তু একই রকম নিয়মেরই, তাই না? আচ্ছা, এই অঙ্কগুলো আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারি। কিভাবে? দেখো, যেহেতু ক ঘন্টা ৮ মিনিট পর পর বাজে এবং খ ঘন্টা হচ্ছে ৬ মিনিট পর পর বাজে, আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যার যদি লসাগু নির্ণয় করি তাহলেই কিন্তু খুব সহজে উত্তরটিকে পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা দেখো, ৮ এবং ৬ এই দুটি সংখ্যার লসাগু যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা পাবো যে কয় মিনিট পর পর এই দুটি ঘন্টা একসঙ্গে বাজবে। তাহলে চলো আমরা ৮ এবং ৬-এর যে লসাগু সেটিকে একটু নির্ণয় করার চেষ্টা করি। বন্ধুরা, যেহেতু আমাদের লসাগু বের করতে হবে, যার কারণে কিন্তু আমরা ৮ এবং ৬-এর কী বের করব? প্রথমে কিন্তু গুণিতকগুলোকে বের করব, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা ৮ নাম্বার দিয়ে লিখব ৮ এর গুণিতক। ৮ এর গুণিতক, দেখো আমরা লিখলাম হচ্ছে ৮ এর গুণিতক। এখন ৮ এর গুণিতকগুলোকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা জানি গুণিতক মানে কিন্তু গুণের নামতা, তাই না? অর্থাৎ ৮ এর ঘরের গুণের নামতাগুলোকে যদি আমরা পড়ি তাহলেই কিন্তু ৮ এর গুণিতকগুলো পেয়ে যাব। আমরা জানি ৮ একে ৮, ৮ দুগুণ ১৬, ৩ ৮ ২৪, তারপর হচ্ছে ৪ ৮ ৩২, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮। দেখো, এইভাবে করে কিন্তু আমরা ৮ এর গুণিতকগুলোকে এখানে লিখে নিতে পারি। এরপরে আমরা কিন্তু এখানে কিছু ডট ডট দিতে পারি, কারণ ৮ এর গুণিতকের কিন্তু কোনো শেষ নেই, তাই না? যার কারণে এই ডট ডট আমরা এখানে দিতে পারি। এরপরে দেখো আমরা একই রকমভাবে কী করবো? ৬ এর গুণিতক লিখব, কারণ ক ঘন্টাটি হচ্ছে ৮ মিনিট পর পর বাজে এবং খ ঘন্টাটি কিন্তু ৬ মিনিট পর পর বাজে, তাই না? যার কারণে আমরা এবারে ৬ এর গুণিতক যদি আমরা নির্ণয় করি, আমরা লিখলাম ৬ এর গুণিতক। এখন একই রকমভাবে যদি ৬ এর ঘরের নামটা পড়ি, আমরা জানি ৬ একে ৬, ৬ দুগুণ ১২, ৩ ৬ ১৮, ৪ ছক ২৪, ৫ ছক ৩০। এইভাবে একই রকমভাবে কিন্তু আমরা এখানে কিছু ডট ডট দিতে পারি। এটি দ্বারা বোঝানো হয় যে এখানে আরও কিন্তু অনেক ৬ এর গুণিতক রয়েছে, তাই না? এখন দেখো, আমরা যেহেতু লসাগু নির্ণয় করবো, আমরা জানি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আগে কিন্তু আমাদের লঘিষ্ঠ আমাদের কিন্তু আগে সাধারণ যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে নির্ণয় করতে হয়, তাই না? আচ্ছা, এখন সাধারণ গুণিতক বলতে আমরা কি বুঝি? এই যে ৮ এর যে গুণিতক এবং ৬ এর যে গুণিতকগুলো আমরা পেয়েছি এর মধ্যে কোন সংখ্যাগুলোর মিল রয়েছে সেটি আমরা দেখব। যেগুলোর মধ্যে মিল রয়েছে সেগুলোকেই বলা হয় কিন্তু কি বলা হয়? সেগুলোকেই কিন্তু বলা হয় সাধারণ গুণিতক। তাহলে দেখো, আমরা যদি একটু এখানে লিখি যে সুতরাং ৬ এবং ৮ এবং ৬ এর সাধারণ গুণিতক, আমরা যদি লিখি ৮ এবং ৬ এর সাধারণ গুণিতক। দেখো, সাধারণ গুণিতকগুলোকে যদি আমরা একটু বের করি, সাধারণ গুণিতক কী কী দেখতে পাচ্ছি? দেখো, আমরা যদি লক্ষ্য করি কোন কোন সংখ্যার মধ্যে মিল রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ৮ রয়েছে, উপরে নিচে কিন্তু কোনো ৮ নেই। এখানে ১৬ আছে, নিচে কিন্তু ১৬ নেই। এখানে ২৪ আছে, নিচেও কিন্তু ২৪ আছে। দেখো, এই দুটির মধ্যে কিন্তু মিল রয়েছে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এই দুটি ২৪ থেকে একটি ২৪কে নিব। আচ্ছা, যে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে আমরা মিল পাবো সেই সংখ্যাগুলো থেকে কিন্তু আমরা একটি সংখ্যাকে এইখানে নিব, তাই না?
এরপরে দেখো এখানে আর কিন্তু আমরা এই যে সংখ্যাগুলো লিখেছি এর মধ্যে কিন্তু আর কোনো সাধারণ গুণিতক আমরা এখানে পাচ্ছি না, তাই না? আচ্ছা, আমাদের আর কিন্তু কোনো সাধারণ গুণিতক দরকার নেই। কারণ হচ্ছে কি, কারণ হলো আমাদের যেহেতু এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু যেহেতু বের করতে হবে, যার কারণে আমরা জানি লসাগু বের করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটি মিলবে, যে সংখ্যাটি মিলবে সেটিকেই কিন্তু লসাগু বলা হয়। কারণ হচ্ছে কি, কারণ লসাগু শব্দের অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর লঘিষ্ঠ মানে হচ্ছে কি, লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট, অর্থাৎ এই যে এখানে যে সাধারণ গুণিতকগুলোকে আমরা পাবো সেগুলোর মধ্যে সবচেয়ে যেটি ছোট সেটিকেই বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে ধরো আমরা 24 পাচ্ছি, এরপরে কিন্তু আরও কিছু সাধারণ গুণিতক আমরা এখানে পাবো, তাই না? আমরা যদি এখানে আরও অনেক গুণিতক লিখি তাহলে কিন্তু আমরা 24-এর সাথে আরও অনেকগুলো সাধারণ গুণিতক পাবো। কিন্তু যেহেতু আমরা এখানে লসাগু নির্ণয় করব, লসাগুর জন্য আমাদের কি দরকার? লসাগুর জন্য কিন্তু আমাদের দরকার হচ্ছে এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট। আমরা এখানে যদি আরও কিছু সাধারণ গুণিতক তৈরি করি তাহলে কিন্তু সবচেয়ে ছোট হবে হচ্ছে 24, তাই না? বাকি সংখ্যাগুলো কিন্তু 24-এর চাইতে অনেক বড় হবে, যার কারণে কিন্তু এই 24কে কিন্তু আমরা বলতে পারি কি, এটিকেই বলতে পারি আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আমরা এখানে এটি না লিখে আমরা যদি সরাসরি লিখি যে 8 এবং 6-এর লসাগু, যদি আমরা লসাগু লিখি, দেখো ডাইরেক্ট যদি আমরা লসাগুটাকে বের করি তাহলে কিন্তু হয়। আমরা লিখি হচ্ছে 8 এবং 6-এর লসাগু সমান কত পাচ্ছি? লসাগু কিন্তু আমরা পাচ্ছি 24, অর্থাৎ যেগুলোর মধ্যে মিল রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কি 24। দেখো 24-এর আগে কিন্তু কোনো সংখ্যার মধ্যে মিল নেই, তাই না? আচ্ছা, যার কারণে এই 24কে কিন্তু আমরা বলতে পারি কি লসাগু। এই 24 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা এটি দ্বারা বুঝতে পারি যে 8 এবং 6-এর লসাগু যেহেতু হচ্ছে 24, তার মানে আমরা 24 দ্বারা বুঝতে পারি প্রতি 24 মিনিট পর পর এই যে দুটি ঘন্টা রয়েছে এই দুটি ঘন্টা কিন্তু প্রতি 24 মিনিট পর পর একসঙ্গে বাজবে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে দুপুর 12টার সময় একসঙ্গে ঘন্টা দুটি বেজেছিল, তাই না? তাহলে এরপরে অর্থাৎ দুপুর 12টার পরে আর কখন ঘন্টাগুলো একসঙ্গে বাজবে? যেহেতু প্রতি 24 মিনিট পর পর বাজে, তার মানে 12টার পরে কিন্তু আরও 24 মিনিট পরে দুটি ঘন্টা একসঙ্গে বাজবে, তাই না? তাহলে 12টার সঙ্গে যদি আমরা এই 24 মিনিটকে যোগ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাব যে আর কখন, মানে পরবর্তীতে কয়টার সময় দুটি ঘন্টা একসঙ্গে বাজবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যেহেতু দুটি ঘন্টা, দেখো আমরা লিখবো হচ্ছে যেহেতু দুটি ঘন্টা 12টার সময় দেখো 12টার সময় একসঙ্গে বাজে অতএব পরবর্তীতে বাজবে, অতএব আমরা লিখতে পারি অতএব পরবর্তীতে বাজবে। দেখো আমরা লিখলাম পরবর্তীতে বাজবে। এখন আমরা কি করবো? 12টার সঙ্গে কিন্তু 24 মিনিটকে আমরা যোগ করে দেবো, তাই না? অর্থাৎ আমরা এখানে লিখবো হচ্ছে, দেখো আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 12 যোগ হচ্ছে 12 ঘন্টা যোগ হচ্ছে 24 মিনিট। 24 কিন্তু এখানে মিনিট, এটি কিন্তু ঘন্টা না, তাই না? আচ্ছা, তার মানে 12 সঙ্গে আমরা যোগ করে দেবো হচ্ছে 24 মিনিট। আচ্ছা, তাহলে আমরা যখন 12 ঘন্টার সাথে 24 মিনিটকে যোগ করে দেবো তখন আমরা কত পাবো? তখন কিন্তু আমরা পাবো হচ্ছে 12টা 24, তাই না? 12টা 24 মিনিট কিন্তু আমরা পাবো, তাই না? অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি 12টা 24 মিনিটে ঘন্টা দুইটি পরবর্তীতে একসঙ্গে বাজবে। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 12টা 24 মিনিট। আশা করি তোমরা সকলেই খুব সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 9 নম্বরে বলা হয়েছে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। দেখো আমরা একটু পাশে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি কাগজ দেখতে পাচ্ছি। এই কাগজটি কিন্তু দেখো 36 সেন্টিমিটার লম্বা, আমরা লম্বার দিক থেকে দেখতে পাচ্ছি এটি 36 সেন্টিমিটার এবং এটি
চওড়ার দিক থেকে হচ্ছে 24 সেন্টিমিটার। দেখো প্রশ্নে কিন্তু আমাদের এটিই বলা হয়েছে, চওড়াই হচ্ছে 24 সেন্টিমিটার। এখন বলা হয়েছে এই কাগজটি আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। অর্থাৎ এই যে কাগজের পৃষ্ঠাটি আমরা দেখতে পাচ্ছি এটিকে আমরা বর্গাকৃতির কাগজ দিয়ে, বর্গ আকৃতি মানে কি, বর্গ কীরকম হয়, বর্গ কিন্তু আমরা জানি 4 পাশ সমান হয়, তাই না? আচ্ছা, তাহলে এরকম বর্গাকৃতির কাগজ দিয়ে আমরা কি করতে চাই, এই পুরো পৃষ্ঠাটিকে কিন্তু ঢাকতে চাই। হ্যাঁ, এখন বলা হয়েছে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা তো বিভিন্ন ধরনের বর্গ মানে বিভিন্ন সাইজের এই বর্গ দ্বারা কিন্তু এটিকে ঢাকতে পারি, তাই না? এখন বলা হয়েছে যেমন দেখো, যদি আমরা ধরে নিচ্ছি যে আমরা এই সাইজের একটি বর্গ দিয়ে এই সাইজের যদি অনেকগুলো বর্গ পাশাপাশি বসাই তাহলে আমরা এটিকে ঢাকতে পারবো। আবার ধরো আমরা যদি মনে করি যে এই সাইজের একটি বর্গ বানাই, তাহলে এরকম একটি বর্গ যদি আমরা বানাই এই সাইজের, তাহলে এরকম এই সাইজের বর্গ দিয়ে কিন্তু আমরা পুরোটিকে ঢাকতে পারবো। এরকম বিভিন্ন সাইজের বর্গ দিয়ে কিন্তু আমরা এটিকে ঢাকতে পারবো। এখন বলা হয়েছে আমরা যে সাইজের বর্গ দ্বারা এটিকে ঢাকতে পারবো সেগুলোর মধ্যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। অর্থাৎ আমরা যে সাইজের বর্গ দ্বারা এটিকে ঢাকতে পারবো এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বর্গটি সেটির বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা এই সকল প্রশ্নের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করব, সেটি হচ্ছে আমরা দেখব যে আমাদের প্রশ্নে বড় কথাটি উল্লেখ রয়েছে কিনা। অর্থাৎ বড়, তারপরে হচ্ছে বৃহত্তম, এই সমস্ত কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা বুঝে নেব হচ্ছে কি আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে গসাগু নির্ণয় করতে হবে। কারণ গসাগু অর্থ হচ্ছে কি, গসাগু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়, তাই না? যদি বড় কথাটি উল্লেখ থাকে কিংবা বৃহত্তম কথাটি উল্লেখ থাকে তাহলে কিন্তু আমরা এখানে গসাগু নির্ণয় করব, ঠিক আছে? এবং যদি আমাদের ছোট কথাটি উল্লেখ থাকে এবং ক্ষুদ্রতম, এই সমস্ত কথাগুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু লসাগু নির্ণয় করব। কারণ লসাগু শব্দের অর্থ হচ্ছে কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর লঘিষ্ঠ মানে কিন্তু ছোট, তাই না? অর্থাৎ আমরা শিখলাম হচ্ছে যদি ছোট কিংবা ক্ষুদ্রতম এই সমস্ত কথাগুলো উল্লেখ থাকে তাহলে কিন্তু আমরা লসাগু করব, এবং যদি বড় এবং বৃহত্তম এই ধরনের কথা উল্লেখ থাকে তাহলে কিন্তু আমরা গসাগু করব, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে কিন্তু বলা হয়েছে সম্ভাব্য সবচেয়ে বড়। আচ্ছা, বড় মানে কি, বড় মানে কিন্তু গসাগু, আমরা জানি বড় উল্লেখ থাকলে কিন্তু আমাদের গসাগু নির্ণয় করতে হয়, তাই না? আচ্ছা, তার মানে এই যে দুটি কাগজের দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি, দেখো একটি হচ্ছে 36 সেন্টিমিটার এবং আরেকটি হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এই 36 এবং 24-এর যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে? খুবই সহজ একটি বিষয়। কিন্তু দেখো, আমরা বড় দেখেই কিন্তু বুঝতে পারলাম যে এখানে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। এখন এই দুটি সংখ্যার গসাগু যদি আমরা নির্ণয় করি, একটু দেখো, আমরা জানি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু শুরুতে 36 এবং 24-এর গুণনীয়কগুলোকে কিন্তু নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা 9 নাম্বার দিয়ে কী লিখবো, আমরা 9 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে 36-এর গুণনীয়ক। আচ্ছা, আমরা যদি প্রথমে 36-এর গুণনীয়ক যেগুলো রয়েছে সেগুলোকে যদি একটু নির্ণয় করি, আমরা জানি গুণনীয়ক মানে কি, গুণনীয়ক হচ্ছে 36-কে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাই না? আমরা কিন্তু 1 থেকে দেখতে দেখতে যাবো যে 36-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন দেখো, আমরা যদি 1 দ্বারা প্রথমে দেখি যে 36-কে ভাগ করা যায় কিনা, আমরা জানি 1 দ্বারা কিন্তু 36-কে ভাগ করা যায়, কারণ 36 একে 36, তাই না? 1 দ্বারা কিন্তু 36-কে ভাগ করা যায়, তাই না? তাহলে আমরা পাবো হচ্ছে 36 একে 36। আচ্ছা, যেহেতু 1-এর সঙ্গে 36-কে গুণ করলে হয় 36 একে 36, যার কারণে আমরা এখানে 1 লিখতে পারি এবং সর্বশেষ এইখানে কিন্তু আমরা 36 লিখতে পারি। দেখো, এটা হচ্ছে একটি সহজ নিয়ম। কারণ দেখো, যেহেতু 36-এর গুণনীয়ক, তার মানে আমরা কিন্তু সবচাইতে ছোট সংখ্যা পাবো হচ্ছে 1 এবং সবচাইতে বড় সংখ্যা পাবো হচ্ছে 36। যে কোনো গুণনীয়ক বের করার ক্ষেত্রে আমরা সবচাইতে ছোট সংখ্যা পাবো হচ্ছে 1 এবং সবচাইতে বড় সংখ্যা কিন্তু এটিকেই পাবো। অর্থাৎ যার গুণনীয়ক বের করবো সেটিকেই কিন্তু সবচাইতে বড় সংখ্যা হিসেবে আমরা পাবো। আচ্ছা, 36 একে যেহেতু পাই 36, তার মানে আমরা এখানে 1 লিখলাম এবং এখানে লিখলাম 36। এবারে 2 দ্বারা যদি আমরা 36-কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যাবে? আমরা জানি 18 দুগুণ 36, তাই না? অর্থাৎ এখানে আমরা লিখবো 2 এবং এই পাশে আমরা লিখতে পারি কি, আমরা কিন্তু একটু কমা দিয়ে লিখতে পারি 18 দুগুণ 36, তাই না? অর্থাৎ এই 2 দ্বারাও আমরা 36-কে ভাগ করতে পারবো, 18 দ্বারাও কিন্তু 36-কে ভাগ করতে পারবো। আমরা একবারে লিখলে আমাদের জন্য কিন্তু সুবিধা হবে। এরপরে 3 দ্বারা কি ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 3 দ্বারা যদি 36-কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, 3 বারং 36, অর্থাৎ 3-এর সঙ্গে 12-কে গুণ করলে হয় 3 বারং 36। আমরা এখানে লিখতে পারি 3 এবং 3 বারং যেহেতু 36 হয় আমরা এখানে লিখতে পারি 12, তাই না? এরপরে 4 দ্বারা কি 36-কে ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 4 নং 36, অর্থাৎ এইখানে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে আমরা 4 এবং এইখানে কিন্তু একটি কমা দিয়ে লিখতে পারি আমরা 9, 4 নং
36, তাই না? এরপরে 5 দ্বারা 36কে ভাগ করা যাবে না, 6 দ্বারা কি ভাগ করা যাবে? 6 দ্বারা কিন্তু আমরা 36কে ভাগ করতে পারি। আমরা জানি 6 6 36, অর্থাৎ 6-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 36। যেহেতু 6-এর সঙ্গে আবার 6কেই গুণ করতে হবে, আমরা তো দুটি 6কে নিতে পারবো না, তাই না? যার কারণে কিন্তু আমরা একটি 6 নিব। দেখো 6 6 36, এই দুটি 6 থেকে কিন্তু আমরা একটি 6কে নিলাম এখানে। আচ্ছা, তারপরে 7 দ্বারা কিন্তু আমরা 36কে ভাগ করতে পারবো না, 8 দ্বারাও ভাগ করতে পারবো না। এরপরে দেখো 9 দ্বারা কি পারবো? 9 দ্বারা কিন্তু পারবো। দেখো এখানে কিন্তু 9 আমরা অলরেডি লিখেছি, তাই না? এরপরে দেখো 9-এর পর থেকে 36 পর্যন্ত যে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো প্রত্যেকটি সংখ্যা কিন্তু আমরা এখানে লিখেছি। হ্যাঁ, এটি হচ্ছে কিন্তু সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক খুব সহজেই নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে কি কি পাচ্ছি? 1 2 3 4 6 9 12 18 এবং 36, এগুলো হচ্ছে কি 36-এর গুণনীয়ক। এবার একই রকমভাবে যদি আমরা 24-এর গুণনীয়ক বের করি, যেহেতু আমাদের আরেকটি সংখ্যার কথা বলা হয়েছে 24, তাই না? কারণ এই কাগজটির কথা আমাদের প্রশ্নে বলা হয়েছে সেটি হচ্ছে চওড়ায় 24 সেন্টিমিটার, যার কারণে 24-এর গুণনীয়ক যদি আমরা এবারে বের করি, আমরা লিখলাম 24-এর গুণনীয়ক। দেখো এখন দেখবো যে 24কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা হবে 1 এবং সবচেয়ে বড় সংখ্যা হবে 24। যেহেতু 24-এর গুণনীয়ক আমরা বের করবো, আমরা এখানে লিখে দিতে পারি 24। আচ্ছা, এবারে দেখো আমরা লিখলাম 24 একে 24, অর্থাৎ 1 দ্বারাও 24কে ভাগ করা যাবে, 24 দ্বারাও 24কে ভাগ করা যাবে। এবারে দেখবো 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 দ্বারাও কিন্তু ভাগ করা যায়, কারণ আমরা জানি 12 2 24, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে 2 এবং 12 2 যেহেতু 24 হয়, তার মানে কিন্তু আমরা এখানে লিখবো হচ্ছে 12, তাই না? আচ্ছা, এরপরে 3 দ্বারা কি ভাগ করা যায়? 3-এর ঘরের নামটা যদি আমরা পড়ি দেখো, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, অর্থাৎ 3-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 3 8 24, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 3 এবং এখানে কিন্তু আমরা লিখতে পারি 8, অর্থাৎ 3 8 24, তাই না? অর্থাৎ 3 দ্বারাও আমরা 24কে ভাগ করতে পারি, 8 দ্বারাও কিন্তু 24কে আমরা ভাগ করতে পারি। এরপরে 4-এর ঘরের নামটা যদি আমরা পড়ি, তাহলে কি আমরা এখানে 24 পাবো? আমরা জানি 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, অর্থাৎ 4-এর সঙ্গে যদি আমরা 6কে গুণ করি, 4 6 হয়ে যায় 24, তাই না? দেখো এরপরে 5 দ্বারা কি আমরা 24কে ভাগ করতে পারবো? পারবো না। 6 দ্বারা কিন্তু পারবো, কিন্তু 6 আমরা দেখো এখানে কিন্তু অলরেডি লিখেছি, অর্থাৎ 6-এর পর থেকে একদম 24 পর্যন্ত যে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো প্রতিটি সংখ্যাই কিন্তু আমরা এখানে লিখেছি, তাই না? আমাদের কিন্তু খুব সহজেই গুণনীয়কগুলোকে বের করা হয়ে গেল। এবারে আমরা কি করব? এই যে গুণনীয়কগুলো আমরা পেয়েছি, এখান থেকে আমরা সাধারণ যে গুণনীয়ক রয়েছে সেটিকে বের করবো। কারণ আমরা জানি কিন্তু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে সাধারণ গুণনীয়কগুলোকে নির্ণয় করতে হয়, তারপরে সেইখান থেকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগুকে কিন্তু নির্ণয় করতে হয়, তাই না? এখন আমরা লিখতে পারি 36 এবং 24 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কী কী দেখো, আমরা সাধারণ গুণনীয়ক কীভাবে বের করবো? আমরা দেখবো যে উপরে এবং নিচে যে সারিগুলো আমরা করেছি, দেখো এই দুই সারির সংখ্যার মধ্যে কোনগুলোর মিল রয়েছে, তাই না? সেগুলোই হচ্ছে কি 24 এবং 36-এর সাধারণ গুণনীয়ক। যেমন দেখো উপরে 1 রয়েছে, নিচেও 1 রয়েছে, তার মানে আমরা দুটি 1 থেকে কিন্তু একটি 1 লিখবো। এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, যার কারণে কিন্তু আমরা লিখবো হচ্ছে 2। এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, আমরা লিখবো 3। এখানেও 4, এই দেখো দুইটি জায়গা থেকে কিন্তু আমরা 4 দেখতে পাচ্ছি, যার কারণে লিখবো আমরা 4। এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, আমরা লিখবো হচ্ছে 6 এবং এখানে 9 রয়েছে, নিচে কিন্তু 9 নেই, এখানে 12 আছে, নিচেও 12 আছে, আমরা লিখবো হচ্ছে 12। যেগুলোর মধ্যে মিল রয়েছে শুধু সেগুলোকে কিন্তু লিখবো। দেখো এরপরে কিন্তু আর কোনো সংখ্যার মধ্যে এখানে মিল আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে 36 এবং 24-এর সাধারণ গুণনীয়ক, তাই না? এখন এই সাধারণ গুণনীয়ক থেকে কিন্তু আমরা গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কিন্তু আমরা বের করব। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং গসাগু সমান, আচ্ছা গসাগু শব্দের অর্থ কি বলেছি? গসাগু শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড়, ঠিক আছে? অর্থাৎ এই যে সাধারণ গুণনীয়কগুলো আমরা পাচ্ছি এর মধ্যে সবচাইতে যেটি বড় সেটি হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে গসাগু। কত সহজ বিষয়টি দেখো, আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে 12, তাই না? অর্থাৎ এগুলোর গসাগু হচ্ছে 12, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারি 36 এবং 24-এর গসাগু হলো 12, ঠিক আছে? এখন এই 12 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমাদের এই 12টাই হচ্ছে কি উত্তর। এই 12 দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে, আমাদের বলা হয়েছিল প্রশ্নের সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত?
আমরা দেখতে পাচ্ছি যেহেতু 12 সেন্টিমিটার, তার মানে কিন্তু আমরা লিখতে পারি 12 সেন্টিমিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা এটিকে খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এরপরে 10 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 10 নম্বরে বলা হয়েছে 7 সেন্টিমিটার লম্বা ও 5 সেন্টিমিটার চওড়া আয়তকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 7 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া। দেখো কিছু আয়তাকার টালি কিন্তু রয়েছে, তাই না? এই দেখো এটি হচ্ছে কি 7 সেন্টিমিটার লম্বা এবং আমরা চওড়ায় দেখতে পাচ্ছি এটি 5 সেন্টিমিটার। এখন এই আয়তাকার টালিগুলোকে সাজিয়ে আমরা যদি সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম একটি বর্গ তৈরি করতে চাই, বর্গ কীরকম হয় আমরা জানি, বর্গের কিন্তু 4টি পাশ সমান হয়, তাই না? তাহলে এইগুলোকে সাজিয়ে যদি আমরা একটি ক্ষুদ্রতম বর্গ তৈরি করতে চাই, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ সবচেয়ে ছোট আমরা যে বর্গটি তৈরি করতে পারবো সেটি কত সেন্টিমিটার হবে, সেটি কিন্তু আমাদেরকে এবারে বের করতে বলা হয়েছে। অর্থাৎ দেখো আমরা যদি এটির পাশে আরও একটি এই যে আয়তকার আমরা দেখতে পাচ্ছি, আয়তকার টালি দেখতে পাচ্ছি, এটিকে যদি আমরা পাশে আরও একটি বসাই, তার পাশে যদি আরও একটি বসাই, এইভাবে করে যখন আমরা পাশে বসাবো এবং নিচে বসাবো, তখন সবচাইতে ছোট আমরা যে বর্গটি তৈরি করতে পারবো, বর্গ মানে কি চারপাশে সমান, তাই না? সবচাইতে ছোট যে বর্গটি আমরা তৈরি করতে পারবো সেটির এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে সেটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? দেখো আমরা জানি যে আমাদের প্রশ্নে যদি ক্ষুদ্রতম কথাটি উল্লেখ থাকে, দেখো এখানে কিন্তু এই ক্ষুদ্রতম কথাটি উল্লেখ রয়েছে। আমরা জানি ক্ষুদ্রতম উল্লেখ যদি থাকে তাহলে কিন্তু আমাদের লসাগু নির্ণয় করতে হয়, তাই না? লসাগু মানে কিন্তু লঘিষ্ঠ মানে ক্ষুদ্র। আচ্ছা, যেহেতু ক্ষুদ্রতম আমাদের বলা হয়েছে কি, দেখো ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে, অর্থাৎ কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। যেহেতু ক্ষুদ্রতম বলা হয়েছে তার মানে কিন্তু আমাদের এবারে লসাগু নির্ণয় করতে হবে। আমরা কোন কোন সংখ্যার লসাগু নির্ণয় করব? আমরা 7 এবং 5-এর লসাগু কিন্তু নির্ণয় করব, তাই না? আচ্ছা, তাহলে 10 নম্বর দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা জানি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু শুরুতেই 7 এবং 5-এর গুণিতকগুলোকে কিন্তু আমাদের শুরুতে বের করে নিতে হবে, তাই না? তারপরে কিন্তু সেই গুণিতক থেকেই আমরা লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক রয়েছে সেটিকে বের করতে পারবো, মানে লসাগু বের করতে পারবো। তাহলে আমরা শুরুতে যদি 7-এর গুণিতক বের করি, আমরা লিখব হচ্ছে 7-এর গুণিতক। 7-এর গুণিতক আমরা জানি গুণিতক মানে হচ্ছে গুণের নামতা। আমরা যদি এবারে 7-এর গুণের নামতাগুলোকে পড়ি, আমরা জানি 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, হ্যাঁ 7 7 49, এইভাবে করে কিন্তু আমরা অনেকগুলো গুণিতক এখানে লিখব। আচ্ছা, এরপর আমরা কিন্তু শেষে অনেকগুলো ডট দিতে পারি, তাই না? কারণ আমরা জানি 7-এর কিন্তু আরও অনেক গুণিতক রয়েছে। এবার একই রকমভাবে যদি আমরা 5-এর গুণিতক বের করি, দেখো আমরা লিখব 5-এর গুণিতক। আচ্ছা, কারণ আমরা এই 5টাকে কোথায় পেলাম? আমাদের কিন্তু বলা হয়েছে যে আয়তাকার টালি দ্বারা আমরা একটি বর্গ তৈরি করব, সেই আয়তাকার টালির কিন্তু প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে লিখলাম 5। অর্থাৎ 5-এর গুণিতক হলো, দেখো আমরা 5-এর গুণিতক যদি বের করি, 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, এইভাবে করে কিন্তু 5-এর আরও অনেক গুণিতক রয়েছে, তাই না? এই জন্য আমরা এখানে কিন্তু কিছু ডট ডট দিতে পারি। এবারে এই যে 5 এবং 7-এর যে কিছু গুণিতক আমরা এখানে বের করলাম, এইখান থেকে আমরা কিন্তু এবারে সাধারণ যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে বের করব। তাহলে আমরা এবারে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং 7 এবং 5-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। আচ্ছা, সাধারণ গুণিতক বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু সাধারণ গুণিতক বলতে বুঝি এই যে দুটি সারিতে আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ 7-এর গুণিতক এবং 5-এর গুণিতকগুলোর মধ্যে যে সংখ্যাগুলোর মিল রয়েছে, অর্থাৎ উপরে এবং নিচে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোই হচ্ছে কি 7 এবং 5-এর গুণিতক, মানে সাধারণ গুণিতক, তাই না? আচ্ছা, দেখো আমরা যদি একটু মিল করি, এখানে উপরে 7 রয়েছে, নিচে কিন্তু 7 নেই, এখানে 14 রয়েছে, নিচে 14 নেই, এখানে 21 রয়েছে, নিচে 21ও নেই, এখানে রয়েছে 28, নিচে কি 28 দেখতে পাচ্ছি? 28 কিন্তু দেখতে পাচ্ছি না। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 35, এখানেও কিন্তু 35 আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আরও কিছু গুণিতক এখান থেকে বের করতে হবে, তাই না? কারণ আমরা যেহেতু এখানে এখনও পর্যন্ত কোনো একটিরও মিল পাচ্ছি না। তাহলে আমরা এবারে কী করতে পারি? দেখো আমরা যদি 49-এর পরে আরও কিছু 7-এর গুণিতক বের করি, আমরা জানি 7 7 49, 7 8 56, তাই না? আমরা জানি 7 8 56।
আচ্ছা 56 আমরা এখানে লিখলাম, 56 পর্যন্ত ধরো আমরা এখানে লিখলাম। এরপরে আমরা যদি নিচে, যেহেতু এখানে 30 পর্যন্ত লিখেছি, আমরা যদি এখান থেকে আরও কিছু গুণিতক বের করার চেষ্টা করি, আমরা 5-এর যদি আরও কিছু গুণিতক বের করি, আমরা যদি 5 × 30, 5 × 7 = 35, 5 × 8 = 40। আচ্ছা এবারে দেখো আমরা কিন্তু এইখানে 35 দেখতে পাচ্ছি, নিচেও 35 দেখতে পাচ্ছি, তাই না? এই দুটি 35 থেকে কিন্তু আমরা একটি 35কে এখানে নিব, তাই না? আচ্ছা এরপর যদি আরও কিছু গুণিতক আমরা এখানে বের করতাম, তাহলে কিন্তু আরও অনেকগুলো সাধারণ গুণিতক আমরা এখানে পেয়ে যেতাম, অর্থাৎ এই উপরে নিচে মিল আছে এমন কিন্তু আরও অনেক গুণিতক এখানে আমরা পেয়ে যেতাম। তাহলে সেগুলোকে কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারি। এবারে আমরা এই যে 35 আমরা পাচ্ছি, দেখো আমরা এইখান থেকে কিন্তু আমরা এবারে লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক রয়েছে, অর্থাৎ সবচেয়ে ছোট যে গুণিতকটি রয়েছে সেটিকে কিন্তু আমরা বের করব, তাই না? আচ্ছা আমরা জানি লঘিষ্ঠ সাধারণ গুণিতক কীভাবে করে বের করতে হয়। এই যে সাধারণ গুণিতকগুলো রয়েছে এর মধ্যে সবচাইতে যে ছোট সেটিকে বলা হয় হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমরা কিন্তু এখানে পাচ্ছি 35, দেখো এরপরে আমরা যেটির মিল পাবো সেটি হচ্ছে 70, হ্যাঁ, তারপরে যেটির মিল আমরা পাবো সেটি হচ্ছে 105। এইখানে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে 7 এবং 5-এর সাধারণ গুণিতক, ঠিক আছে? এখন দেখো এই যে সাধারণ গুণিতকগুলো আমরা পাচ্ছি এগুলোর মধ্যে সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট কিন্তু 35, তাই না? তাহলে এই 35কে কিন্তু আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থই হচ্ছে কি, আমি আগেই বলেছি লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট। তার মানে এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটি সেটিকে কিন্তু আমরা বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লসাগু সমান কত? লসাগু পাচ্ছি কিন্তু আমরা 35, তাই না? তাহলে এটি হচ্ছে আমাদের লসাগু। এখন এই 35 দ্বারা আমরা কি বুঝতে পারি? এই 35 দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি হচ্ছে আমরা যখন 7 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া কিছু আয়তকার টালি সাজিয়ে যখন আমরা একটি বর্গ, অর্থাৎ একটি বর্গ যখন আমরা তৈরি করার চেষ্টা করেছি, তখন আমরা সবচেয়ে ছোট যে বর্গটি তৈরি করতে পারবো সেটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার, তাই না? অর্থাৎ আমরা কিন্তু উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে কি, আমরা উত্তর দিয়ে লিখতে পারি হচ্ছে, আমরা লিখতে পারি ক্ষুদ্রতম বর্গটির, আমরা লিখতে পারি ক্ষুদ্রতম বর্গটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার? আমরা পাচ্ছি 35 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার। আচ্ছা আমরা এক বাহুর দৈর্ঘ্য কেন লিখব? কারণ আমরা যেহেতু বর্গ তৈরি করেছি, বর্গ কিন্তু কেমন হয়? বর্গ কিন্তু 4টি পাশ সমান হয়, তাই না? অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য যা হবে বাকি 3টি বাহুর দৈর্ঘ্য কিন্তু ঠিক একই পরিমাণেই হবে। এটি যদি 35 সেন্টিমিটার হয় তাহলে এটিও 35, এটিও 35, এটিও 35, তাই না? যেহেতু এর 4টি পাশ সমান, যার কারণে কিন্তু বর্গের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলেই হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি ক্ষুদ্রতম বর্গটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। আশা করি সকলে তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 11 নম্বর প্রশ্নটিকে লক্ষ্য করি, এখানে 11 নম্বরে বলা হয়েছে রাসেলের কাছে 35টি আপেল ও 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে? আচ্ছা আমরা যদি প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রাসেলের কাছে 45টি আপেল আছে এবং 18টি কমলা আছে। এখন এই যে আপেল এবং কমলাগুলো তার কাছে আছে, সে কি করতে চায়? সে কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মাঝে এটি ভাগ করে দিতে চায়। আচ্ছা এখানে কিন্তু একটি কথা বলা হয়েছে যে যত বেশি সম্ভব, বেশি বলা হয়েছে কিন্তু, তাই না? তাহলে যত বেশি সম্ভব শিশুর মাঝে এমনভাবে সে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পায়, মানে কেউ যেন বেশিও না পায়, কেউ যেন কমও না পায়। তাহলে এবারে বলা হয়েছে রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে। তাহলে এটি কিন্তু একটি প্রশ্ন যে কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। তাহলে এখানে কিন্তু আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে, তাই না? যে প্রথমে বলা হয়েছে রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে, এটি কিন্তু একটি সংখ্যা, অর্থাৎ শিশুর সংখ্যা কিন্তু বের করতে হবে যে কতজন শিশুর মাঝে এগুলোকে ভাগ করে দিতে পারবে। এবং পরবর্তীতে আমাদের বের করতে বলা হয়েছে কি, প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে, মানে একজন শিশু কতটি করে আপেল পাবে এবং কতটি করে কমলা পাবে। তাহলে শুরুতে কিন্তু আমরা বের করবো যে কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো এখানে বলা হয়েছে কি, যে সে
যত বেশি শিশুর মধ্যে যত বেশি সম্ভব শিশুর মাঝে এগুলোকে ভাগ করে দিতে চাই, তাই না? তাহলে কিন্তু এখানে বেশি কথাটি উল্লেখ রয়েছে। দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি যেখানে বৃহত্তম, তারপরে হচ্ছে বড়, তারপরে হচ্ছে বেশি, এই সমস্ত কথাগুলো উল্লেখ থাকবে, সেখানে কিন্তু আমরা কি করব, সেখানে কিন্তু আমরা গসাগুর মাধ্যমে উত্তরটিকে নির্ণয় করার চেষ্টা করব। তার মানে যেহেতু এখানে বেশি বলা হয়েছে, তার মানে কিন্তু আমাদের এবারে কী করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। এই যে 45টি আপেল রয়েছে এবং 18টি কমলা রয়েছে, এই 45 এবং 18 এর গসাগু যদি আমরা নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে যে এই সমস্ত ফলগুলো সে কতজন শিশুর মাঝে, সর্বোচ্চ কতজন শিশুর মাঝে কিন্তু সে দিতে পারবে, তাই না? তাহলে আমরা 45 এবং 18 এর গসাগু যদি শুরুতে একটু নির্ণয় করার চেষ্টা করি, দেখো আমরা জানি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু শুরুতে আমাদের গুণনীয়কগুলো নির্ণয় করতে হয়, তাই না? যেহেতু 45টা আপেল রয়েছে এবং 18টি কমলা রয়েছে, যার কারণে 45 এবং 18 এর যে গুণনীয়ক রয়েছে সেগুলোকে কিন্তু আমরা শুরুতে নির্ণয় করব। আমরা লিখবো হচ্ছে 45-এর গুণনীয়ক, 45-এর গুণনীয়ক, গুণনীয়ক। আচ্ছা, 45-এর গুণনীয়কগুলোকে আমরা কীভাবে বের করতে পারি? আমরা জানি গুণনীয়ক মানে হচ্ছে 45কে যে সমস্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, তাই না? সেগুলোই হচ্ছে 45-এর গুণনীয়ক। তাহলে 45-এর গুণনীয়কের মধ্যে শুরু হবে কি দ্বারা? শুরু হবে কিন্তু 1 দ্বারা এবং শেষ হবে 45 দ্বারা, তাই না? আমি কিন্তু একটু আগেও তোমাদেরকে বুঝিয়েছি এর আগের অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে 1, শেষে লিখলাম হচ্ছে 45, তাই না? 45 একে 45। দেখো 1 দ্বারাও 45কে ভাগ করা যাবে এবং সর্বোচ্চ কিন্তু 45 দ্বারাও 45কে ভাগ করা যাবে। এরপর যদি আমরা 2 দ্বারা দেখি, 2 দ্বারা কিন্তু 45কে ভাগ করা যাবে না। 3 দ্বারা কি যাবে? 3 দ্বারা কিন্তু 45কে ভাগ করা যাবে, কারণ আমরা জানি 3 15 45, তাই না? অর্থাৎ 3-এর সঙ্গে 15কে গুণ করলে হয় 3 15 45। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 এবং 3 15 যেহেতু 45, আমরা এখানে লিখতে পারি 15। তার মানে 3 দ্বারাও 45কে ভাগ করা যাবে এবং 15 দ্বারাও কিন্তু 45কে ভাগ করা যাবে। এরপরে 4 দ্বারা 45কে ভাগ করা যাবে না, 5 দ্বারা কিন্তু যাবে, কারণ আমরা জানি 5 9 45, তাই না? অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 5, এখানে লিখতে পারি 9, 5 9 45। 6 দ্বারা 45কে ভাগ করা যাবে না, 7 দ্বারা ভাগ করা কি যাবে? আমরা যদি 7-এর ঘরে নামতে পারি, 7 একে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। দেখো আমরা কিন্তু 49-এর কাছে চলে গেলাম, 45কে পাচ্ছি না। তার মানে 7 দ্বারা কিন্তু 45কে ভাগ করা যাবে না, 8 দ্বারাও যাবে না, 9 দ্বারা যাবে না, 10 দ্বারা যাবে না, তারপরে 9 দ্বারা কিন্তু যাবে, তাই না? 5 9 45, কিন্তু আমরা 9 কিন্তু এখানে অলরেডি লিখেছি, তাই না? যেহেতু 9 আমরা লিখেছি, তার মানে কিন্তু 9-এর পরবর্তীতে, অর্থাৎ 9-এর পরে আর যে সংখ্যা দ্বারা 45কে ভাগ করা যাবে, এখানে কিন্তু সব কয়টি অঙ্কই আমাদের লেখা হয়ে গেছে। তাহলে আমরা পাচ্ছি 1 3 5 9 15 এবং 45। এইগুলো হচ্ছে কি 45-এর গুণনীয়ক। এবং এরপরে কিন্তু আমরা কি করব, 18টি যেহেতু কমলা লেবু রয়েছে, অর্থাৎ 18 এর গুণনীয়ক আমরা বের করব। আমরা লিখবো হচ্ছে 18 এর গুণনীয়ক। এবার 18-এর গুণনীয়ক যদি বের করি, দেখো আমরা জানি শুরু হবে কি দ্বারা? শুরু হবে 1 দ্বারা এবং শেষ হবে 18 দ্বারা, তাই না? আমরা শেষ করবো হচ্ছে 18 দ্বারা। এখন যদি আমরা এরপরে 1-এর পরে যদি এরপরে যদি আমরা 2 দ্বারা এই 18কে একটু ভাগ করার চেষ্টা করি যে ভাগ করা যায় কিনা, আমরা জানি 9 2 18, 2 দ্বারা কিন্তু ভাগ করা যায়, যার কারণে আমরা এখানে লিখবো হচ্ছে 2 এবং 9 2 যেহেতু 18, আমরা এখানে লিখবো 9, তাই না? আমরা কিন্তু এখানে লিখবো 9। এরপরে 3 দ্বারা কি 18কে ভাগ করা যায়? হ্যাঁ, আমরা জানি 3 6 18, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 3 এবং এখানে লিখবো হচ্ছে আমরা 6। এরপরে 4 দ্বারা কিন্তু 18কে আর ভাগ করা যাবে না, 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে, তাই না? কারণ আমরা জানি 3 6 18, দেখো 6 কিন্তু আমরা অলরেডি লিখেছি। এরপরে 6 যেহেতু আমরা লিখেছি, তার মানে 6-এর পর থেকে আমরা কিন্তু যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলো অলরেডি এখানে লিখে নিয়েছি, তাই না? তাহলে আমরা পাচ্ছি 1 2 3 6 9 এবং 18। তোমরা কিন্তু আরেকটু কাছাকাছি লিখবে, এরকম এই যে এখানে যে গ্যাপগুলো আমার হয়েছে, এই গ্যাপগুলো কিন্তু তোমরা রাখবে না, তাই না? আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 9 15 এবং 35, এটাকে কিন্তু আমরা এই পাশে লিখবো। আমরা লিখবো 9, এরপরে লিখবো হচ্ছে 15 এবং লিখবো হচ্ছে 45, ঠিক আছে? এবং এই যে সংখ্যাগুলো, এগুলোকেও কিন্তু আমরা একদম কাছাকাছি লিখবো। তাহলে দেখো এই যে 45-এর গুণনীয়ক আমরা বের করেছি এবং 18-এর গুণনীয়ক বের করেছি। এবার এইখান থেকে কিন্তু আমরা কি করব, এখান থেকে আমরা সাধারণ যে গুণনীয়ক রয়েছে সেগুলোকে কিন্তু বের করব, তাই না? আমরা লিখবো হচ্ছে 45 এবং 18 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। এখন আমরা যদি সাধারণ গুণনীয়ক বের করি, আমরা জানি সাধারণ গুণনীয়ক কোনগুলোকে বলে? এই যে দুটি সারি দেখতে পাচ্ছি, এই দুটি সারির মধ্যে যে সংখ্যাগুলোর মিল রয়েছে সেগুলোকেই বলা হয় সাধারণ গুণনীয়ক। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং নিচেও রয়েছে 1, এই দুটি 1 থেকে আমরা নিব 1,
এখানে রয়েছে 3, নিচে কিন্তু দেখো নিচেও কিন্তু রয়েছে 3, এই দুটি 3 থেকে আমরা নিব হচ্ছে একটি 3, এখানে 2 রয়েছে উপরে কিন্তু 2 নেই, যার কারণে এই 2কে কিন্তু আমরা নিব না, দুইটি জায়গাতে যেগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু আমরা নিব। তাই না, এখানে 5 রয়েছে, নিচে 5 নেই, এখানে রয়েছে 9, নিচে কিন্তু 9 রয়েছে, তাহলে এই দুটি 9 থেকে আমরা একটি 9কে নিব। এরপরে দেখো আর কিন্তু কোনো সংখ্যার মধ্যে মিল নেই, আমরা পাচ্ছি 1, 3 এবং 9, তাই না। এখন এগুলো যেহেতু সাধারণ গুণনীয়ক, এখন এই সাধারণ গুণনীয়কের মধ্যে থেকে আমরা কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটাকে বের করব, তাই না। আচ্ছা, গরিষ্ঠ মানে কি, আমরা জানি গরিষ্ঠ মানে হচ্ছে বড়, অর্থাৎ এগুলোর মধ্যে সবচাইতে যেটি বড় সেটিকে বলা হয় হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 1, 3 এবং 9 এই তিনটির মধ্যে সবচাইতে বড় হচ্ছে কি, বড় কিন্তু 9, তার মানে কিন্তু আমরা বলতে পারি 45 এবং 18 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 9, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং গসাগু সমান হচ্ছে কত, গসাগু সমান হচ্ছে 9। তাহলে এই 9 দ্বারা আমরা কি বুঝতে পারি, এই 9 দ্বারা কিন্তু বুঝতে পারি 45টি আপেল এবং 18টি কমলা, এগুলো কিন্তু 9 জন শিশুর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তাই না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 9 জন শিশুর মাঝে ভাগ করে দেয়া যাবে, তাই না, ভাগ করে দেয়া যাবে। আচ্ছা, এখন 9 জন শিশুর মাঝে যদি ভাগ করে দেওয়া যায়, এবারে কিন্তু আমাদের আরেকটি বিষয় বের করতে হবে, সেটি হচ্ছে যে একজন শিশু কয়টি করে কমলা পাবে এবং কয়টি করে আপেল পাবে, তাই না। এটি কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে যে প্রত্যেকে কয়টি করে আপেল এবং কয়টি করে কমলা পাবে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি, যেহেতু 9 জন শিশুর মাঝে এগুলোকে ভাগ করে দিতে হবে, যার কারণে আমরা এবারে কী করবো, আমাদের মোট আপেল রয়েছে কতটি, মোট কিন্তু আমাদের আপেল রয়েছে 45টি, তাই না। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি প্রত্যেকে মানে কি, প্রত্যেকে মানে কিন্তু একজন শিশু, তাই না, অর্থাৎ প্রত্যেকে আপেল পাবে, আমরা লিখতে পারি প্রত্যেকে আপেল পাবে। এখন আমরা কি করব, আপেল রয়েছে যেহেতু মোট 45টি, এখন এই 45টি আপেলকে যদি আমরা 9 জন শিশুর মাঝে ভাগ করে দিই, অর্থাৎ 45কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব যে একজনে কতটি করে আপেল পাবে, তাই না। দেখো কত সহজ বিষয়টি, আমরা কি করব, আমরা কিন্তু 45টি আপেলকে ভাগ করব কত দ্বারা, যেহেতু 9 জন শিশু রয়েছে এই জন্য কিন্তু 9 দ্বারা ভাগ করব, অর্থাৎ 9 ভাগ করব। যখন 45কে আমরা 9 দ্বারা ভাগ করলাম তখন আমরা পাবো কত, আমরা জানি 5 9 45, অর্থাৎ আমাদের উত্তর হবে 5টি, তাই না। অর্থাৎ একজন শিশু আপেল পাবে কিন্তু 5টি করে, দেখো যার কারণে আমরা কিন্তু 5-এর পরে একটি টি লিখে দিলাম। এবারে আমরা লিখতে পারি প্রত্যেকে আপেলের সাথে আর কি রয়েছে, আপেলের সাথে কিন্তু রয়েছে কমলা, তাই না, আমরা লিখতে পারি কমলা, প্রত্যেকে কমলা পাবে। আচ্ছা, মোট কমলা রয়েছে কতটি, 18টি, তাই না, যার কারণে এই 18কেও কিন্তু আমরা 9 জন শিশুর মাঝে ভাগ করে দেব। তাহলে আমরা এবারে লিখবো হচ্ছে 18 ভাগ 9, তাই না। এখন 18কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, আমরা জানি 9কে 9 9 2 18, অর্থাৎ আমরা কিন্তু ভাগফল পাবো 2, অর্থাৎ আমরা কিন্তু এই 2-এর পাশে লিখে দিতে পারি টি। এই 2টি দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে কি প্রত্যেক শিশু কমলা পাবে 2টি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রত্যেক শিশু আপেল পাবে হচ্ছে 5টি করে এবং কমলা পাবে হচ্ছে 2টি করে, তাই না। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কী লিখতে পারি, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখতে পারি 9 জন শিশুর মাঝে এগুলো ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেক শিশু আপেল পাবে 5টি করে এবং কমলা পাবে 2টি করে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক খুব সহজেই সমাধান করা হয়ে গেল। আমরা উত্তর দিয়ে এবারে লিখতে পারি হচ্ছে 9 জনের মাঝে ভাগ করে দেয়া যাবে, ভাগ করে দেয়া যাবে। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি, দেখো আমরা যেহেতু জায়গা কম আমি তোমাদেরকে পাশে লিখে দেখাচ্ছি। এরপরে কিন্তু আমরা লিখতে পারি প্রত্যেকে আপেল পাবে হচ্ছে কতটি, আপেল পাবে কিন্তু 5টি করে, তাই না, 5টি এবং কমলা পাবে কতটি, 2টি, তাই না, 2টি। দেখো তাহলে আমরা লিখলাম উত্তর দিয়ে কি লিখলাম, 9 জনের মাঝে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেকে আপেল পাবে হচ্ছে 5টি এবং কমলা পাবে 2টি। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো
তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।